জেল হত্যার মধ্য দিয়ে দেশের সাম্প্রদায়িক রাজনীতির উত্থান, রায় কার্যকর হবেই, ছাড় পাবে না কুশীলবরাও, আওয়ামী লীগ নেতাদের হুঁশিয়ারি। পলাতক আসামিদের ফেরাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার আলোচনা, জলবায়ু সম্মেলনে অংশগ্রহণ শেষে গ্লাসগো থেকে লন্ডনে সরকার প্রধান। দেশে বাড়ল ডিজেল ও কেরোসিনের দাম, এক লাফে 15 টাকা বেড়ে প্রতি লিটার বিক্রি হবে 80 টাকায়। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় এ সিদ্ধান্ত। এবং আপিল নিষ্পত্তির আগেই যশোরে 2 আসামির ফাঁসি কার্যকর, উচ্চ আদালতে চাঞ্চল্য, বিচার বিভাগীয় তদন্তের দাবি পরিবারের। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি তানজিলা খানমি। জেল হত্যার মধ্য দিয়ে দেশে উত্থান ঘটে সাম্প্রদায়িকতার, খুঁজে বের করতে হবে পেছনের কারিগরদের। একথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। পরে ফুল দেওয়া হয় বনানী কবরস্থানে জাতীয় 4 নেতার কবরে। 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার 3 মাসের মাথায় 3রা নভেম্বর কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয় বঙ্গবন্ধুর 4 সহচর ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী মহান 4 নেতাকে। মুক্তিযুদ্ধের চেতনাকে নির্মূল করতেই তাদের হত্যা করে স্বাধীনতা বিরোধী শক্তি। বুধবার সকালে জেল হত্যা দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা নিবেদন করে আওয়ামী লীগ। পরে নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একে একে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ সহ দলের সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। এই হত্যাকাণ্ডের বিচার যাদের করা হয়েছে সেটা কার্যকর হোক, তারপরে অন্য কিছু ভাবা। পরে বনানী কবরস্থানে জাতীয় 4 নেতার কবরে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা। করা হয় দোয়া ও মোনাজাত। এদিকে দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে জেল হত্যা দিবসের আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে বক্তারা বলেন, 15ই আগস্ট আর 3রা নভেম্বরের হত্যাকাণ্ড একই সূত্রে গাথা। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতাকে হত্যাকাণ্ড, এই হত্যাকারীদের সঙ্গে যিনি মূল পরিকল্পনাকারী হিসাবে বা লিয়াজকারী হিসাবে বিদেশিদের এজেন্ট হিসাবে কাজ করেছেন, তার মুখোশ উন্মোচিত হয় নাই। জিয়াউর রহমান 79 সালে আইন করে এই ইনডেমনিটি অধ্যাদেশকে তিনি এটাকে আইনে পরিণত করেছিলেন। সকল অপকর্মের হোতা ছিলেন জিয়াউর রহমান। সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, আগামী জাতীয় নির্বাচন বিএনপির অংশগ্রহণের উপর নির্ভর করছে না। ফখরুল সাহেব আপনাকে পরিষ্কার বলে দিতে চায়, যতই হাঁক ডাক করেন তত্ত্বাবধায়ক সরকার কিন্তু উচ্চ আদালতের আদেশে জাদুঘরে চলে গেছে। তত্ত্বাবধায়ক সরকার নয়, পৃথিবীর অন্যান্য দেশের মতো গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হওয়ার কথা জানান ওবায়দুল কাদের। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে জাতীয় 4 নেতার সেলে শ্রদ্ধা জানিয়েছেন পরিবারের সদস্যরা। ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও। বলেন, 4 নেতার পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। জেল হত্যা দিবস উপলক্ষে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারের ভেতরে বঙ্গবন্ধু কারা স্মৃতি জাদুঘর ও জাতীয় 4 নেতার শ্রেলে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ স্বজনরা। এ সময় জাতীয় 4 নেতার স্বজন সহ 1977 সালের সেনা বিদ্রোহে নিহতদের পরিবারও এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। একই সঙ্গে জাতীয় 4 নেতার মুক্তিযুদ্ধে অবদানের যথাযথ মূল্যায়ন ও স্বাধীন বিচার কমিশন গঠনের দাবি জানান তারা। এটার পেছনে যারা কারিগর কুশীলব তাদেরকে জানার জন্য যেন একটা স্বাধীন বিচার বিভাগীয় ব্যবস্থা কমিশন গঠন করা হয়। ঘাতক চক্রকে দ্বিতীয়বার তাদের কিভাবে প্রবেশের সুযোগ, এগুলো তৎকালীন জেল হত্যা তদন্ত কমিশনের এটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা জানতে চাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বই পুস্তকে যদি আমরা তাদের জীবনীটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারতাম, তাহলে আমি মনে করি, আমরা বিশ্বাস করি যে নতুন প্রজন্ম ইন্সপায়ার্ড হতো। জেল হত্যার বিচারের রায় কার্যকর করার চেষ্টা এবং আসামিদের খুঁজে পেলে এখানেই ফাঁসি দেওয়া হবে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাদেরকে যখনই আমরা আমাদের আওতায় পাবো তখনই এই ফাঁসির রায় কার্যকর হবে। এই জেল হত্যার ব্যাপারেও সেই আমরা
এই রায় কার্যকরের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছি। বাংলাদেশের ইতিহাসে আপামর মানুষের কাছে এসব হত্যাকারী আজীবন ঘৃণিত থাকবে বলেও মন্তব্য করেন মন্ত্রী। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত আনতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। COP26 সম্মেলন স্থলে বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন তিনি। এদিকে গ্লাসগোতে স্কটিশ পার্লামেন্টে জলবায়ু বিষয়ক বিশেষ এক সেশনে যোগ দেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উদ্বাস্তু হওয়া মানুষের দায়িত্ব নিতে হবে পুরো বিশ্বকে। জলবায়ু পরিবর্তন সম্পর্কিত শীর্ষ সম্মেলন COP-এর 26তম আসরে ক্লাইমেট ভালনারেবল ফোরাম বা ভুক্তভোগী দেশগুলোর প্রেসিডেন্ট হিসেবেও স্কটল্যান্ডে বেশ কিছু সাইডলাইন ইভেন্টে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। CVF-এর 48টি দেশের নেতাদের সংলাপে শেখ হাসিনা অভিযোগ করে বলেন, কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো তাদের প্রতিশ্রুত তহবিল না দেয়ায় জলবায়ু ঝুঁকিপূর্ণ দরিদ্র দেশগুলোকে অসহায় অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দেশটির পার্লামেন্ট ভবনে কল ফর ক্লাইমেট প্রসপারিটি শীর্ষক এক বিশেষ সেশনের আয়োজন হয়, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মূল বক্তা হিসেবে আমন্ত্রণ জানিয়েছিল স্কটিশ পার্লামেন্ট। এই অনুষ্ঠানে ছোট বোন শেখ রেহানা ও মেয়ে CVF-এর থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল সহ উপস্থিত ছিলেন স্কটিশ পার্লামেন্টে প্রথম বাংলাদেশি MP ফয়সল চৌধুরী। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের করণীয় তুলে ধরে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কার্বন নিঃসরণ কম হয় এমন প্রযুক্তিতে এগোতে চায় তার দেশ। জানান, শিগগিরই ইলেকট্রিক গাড়ির যুগে প্রবেশ করবে বাংলাদেশ। বাংলাদেশ is also committed to following a progressive approach to developing its economy on a low carbon pathway. Bangladesh has already started working for introducing significant number of electric cars within next few years. বিশ্ব নেতাদের এক হয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার উদ্যোগ ছাড়া জলবায়ু পরিবর্তনের দুর্যোগ সামাল দেয়া সম্ভব হবে না বলেও জানান সরকার প্রধান। তিনি বলেন, করোনার বাস্তবতায় নতুন শিক্ষা পেয়েছে বিশ্ব। The world has to share the responsibilities of climate migrants. The issue of loss and damage must be addressed properly. The world leaders has realized that yes, they have the responsibility and everybody want to work together. So we will work together to save our planet, save our future generation. এর আগে স্থানীয় সময় বিকেলে COP26-এর সম্মেলন স্থলে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন তার মেয়ে ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিমেটিক অ্যাম্বাসেডর সাইমা ওয়াজেদ পুতুল। বৈঠকে বাংলাদেশ যুক্তরাজ্য দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি লন্ডনে পালিয়ে থাকা আসামিদের বাংলাদেশে ফেরত নেওয়ার বিষয়েও দুই শীর্ষ নেতার আলোচনা হয়েছে বলে জানা গেছে। দেবাশিস রায়, সময় সংবাদ। স্কটল্যান্ডে জলবায়ু সম্মেলন শেষে সরকারি সফরে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার লন্ডনের স্থানীয় সময় দুপুরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমানটি হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় সরকার প্রধানকে লন্ডনে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। বৃহস্পতিবার রোড শো উদ্বোধন সহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ষড়যন্ত্র আর গুজব ছড়ানোর সেফ হাউস যেন যুক্তরাজ্যের লন্ডন। সেখানে বসে বাংলাদেশ ও সরকারের বিরুদ্ধে নিত্য নতুন অপপ্রচার আর নানা অপরাধের জাল বুনছেন তারেক রহমান। আর এ কাজে তাকে সহায়তা করছেন গুটি কয়েক বিএনপি নেতা। লন্ডনকে সেকেন্ড হোম হিসেবে ব্যবহারকারী কিছু ব্যবসায়ীর অর্থায়নে চলছে এমন অপকর্ম, এমন দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। মার্জিয়া মুমুর রিপোর্ট। লন্ডন যুক্তরাজ্যের বিখ্যাত শহরটি নানা কারণে আলোচিত হলেও বিগত কয়েক বছর ধরে বাংলাদেশ রাষ্ট্রবিরোধীদের গোপন বৈঠক, সরকার উৎখাতের ষড়যন্ত্র, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর শহর হিসেবে গণমাধ্যমে বারবার উঠে এসেছে লন্ডনের নাম।
2011 সালে যুক্তরাষ্ট্রে অবস্থানরত প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করার ষড়যন্ত্র হয় লন্ডন থেকেই। ষড়যন্ত্রের সহযোগী হিসেবে উঠে আসে বিএনপি নেতা মোহাম্মদুল্লাহ মামুন, তার ছেলে রিজভী আহমেদ ও বিএনপি সমর্থিত যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়া সহ 5 জনের নাম, যারা এফবিআইয়ের কাছ থেকে সজীব ওয়াজেদ জয়ের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে তাকে অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেন। এই ঘটনায় ব্রিটেনে 42 মাস কারাভোগ করতে হয় বিএনপি নেতার ছেলেকে। নিম্ন আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে গোয়েন্দা পুলিশ। 2018 সালে আবারও লন্ডনে ন্যাক্কারজনক ঘটনা ঘটায় ষড়যন্ত্রের কুশীলবরা। বাংলাদেশ হাইকমিশনে হামলা করে হাইকমিশন অফিসে ভাঙচুর চালানো হয়, করা হয় জাতীয় পতাকার অবমাননা, যে ঘটনায় সরাসরি জড়িত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর আহমেদ। এমনকি বিভিন্ন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে লন্ডন থেকে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালানো হয়। এইসব ঘটনার পেছনে সহযোগী হিসেবে গোয়েন্দা সংস্থা লন্ডনে অবস্থানরত বিএনপি নেতাদের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে। মঙ্গলবার ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপপ্রচার করায় যুক্তরাজ্য বিএনপির সহকারী সম্পাদক ও লন্ডন বিএনপির প্রচার সম্পাদক মোহাম্মদ মইনুল ইসলামের ছোট ভাই শাহ মাহমুদকে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করে র্যাব। সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা, তার পরিবার ও সরকার বিরোধী নানা অপপ্রচার চালিয়ে আসছিল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় টিকে থাকতেই আওয়ামী লীগ অপপ্রচার চালিয়ে তারেক রহমানের দেশে আসার পথে বাধা তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের ফরমায়েশি রায়ে অন্যায়ভাবে সাজা দেয়ায় বিদেশে থাকতে বাধ্য হচ্ছেন তারেক রহমান। বুধবার রাজধানী ও ঠাকুরগাঁওয়ে আলাদা দুটি অনুষ্ঠানে একথা বলেন তারা। দেশের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক ইস্যুতে বুধবার সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বেশ কিছু সাম্প্রদায়িক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকারের লোকদের মদতেই এই ঘটনাগুলো ঘটেছে। চলমান রাজনৈতিক পরিস্থিতির কথা বলতে গিয়ে মির্জা ফখরুল আলোচনায় আনেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়। অভিযোগ করেন, ক্ষমতাসীনদের আক্রোশের কারণেই দেশে ফিরতে পারছেন না তারেক। সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে বেআইনিভাবে ক্ষমতা দখল করে এখন আপনার বিএনপির বিরুদ্ধে, দেশত্ব বেগম খালেদার বিরুদ্ধে এবং তারেক রহমানের বিরুদ্ধে যত রকম অপপ্রচার মামলা এবং একই সঙ্গে সাজা দেওয়ার কাজটা তারা করে যাচ্ছে। এই মামলাগুলোতে সাজা দিয়েই কিন্তু আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই দেশে আসার পথে সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এদিকে রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন দাবি করেন, মিথ্যা মামলায় সাজা দেয়ায় দেশে ফিরতে পারছেন না তারেক রহমান। তারেক রহমানের আজকে আপনি চ্যালেঞ্জ করেন, আপনারা অন্যায়ভাবে তাকে সাজা দিয়েছেন, ফরমাইশি আপনারা রায় দিয়ে তাকে সাজা দিয়েছেন, বাধ্য হচ্ছে সে বিদেশে থাকার জন্য। 7 নভেম্বর উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আলোচনা সভা সহ অন্যান্য কর্মসূচি। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। দেশের বাজারে বাড়ল ডিজেল ও কেরোসিনের দাম। এক লাফে 15 টাকা বেড়ে প্রতি লিটার বিক্রি হবে 80 টাকায়। বুধবার রাত 12টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় এর সিদ্ধান্ত বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় লোকসান কমাতে দেশের বাজারেও ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে প্রতি লিটার 65 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। বুধবার রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এই মূল্য বৃদ্ধি বুধবার দিবাগত রাত 12টা থেকেই কার্যকর হয়। দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ক্রমেই বাড়ছে। বিশ্ববাজারে ঊর্ধ্বগতির কারণে পার্শ্ববর্তী দেশ সহ বিশ্বের অন্যান্য দেশ জ্বালানি তেলের মূল্য নিয়মিত সমন্বয় করছে। বর্তমান ক্রয় মূল্য বিবেচনা করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ডিজেলে প্রতি লিটার 13 টাকা 1 পয়সা এবং ফার্নেস অয়েল লিটার প্রতি 6 টাকা 21 পয়সা কমে বিক্রি করায় প্রতিদিন লোকসান গুনতে হয় প্রায় 20 কোটি টাকা। গত মাসে বিভিন্ন গ্রেডের পেট্রোলিয়াম পণ্যে বিপিসির লোকসান হয়েছে প্রায় 727 কোটি টাকা।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকার শুধু ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে। সবশেষ ২০১৬ সালের ২৪শে এপ্রিল পেট্রোলিয়াম পণ্যের মূল্য হ্রাস করে পুনর্নির্ধারণ করা হয়েছিল। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। খালাস চেয়ে করা আপিল শুনানি করতে এসে জানা গেল ৪ বছর আগেই ফাঁসি কার্যকর হয়েছে ২ আসামির। এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশের উচ্চ আদালতে। ক্ষতিপূরণের পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চেয়েছে পরিবার। আইনজীবীরা বলছেন, আপিল নিষ্পত্তির আগে ফাঁসি কার্যকরের ঘটনা নজিরবিহীন। এদিকে কারা কর্তৃপক্ষের দাবি আইনি প্রক্রিয়া মেনেই দণ্ড কার্যকর করা হয়েছে। দেশে যে কোনো আসামির ফাঁসি কার্যকরের আগে রায়ের অনুমোদন নিতে হয় হাইকোর্টের। এরপর আপিল হলে তা নিষ্পত্তি হতে হয়, তারপর রিভিউ করার বিষয় রয়েছে। কিন্তু মকিম ও ঝড়ু নামক ২ আসামির মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলা হয়েছে আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থাতেই। ১৬ই নভেম্বর ২০১৭ সালে যশোর কারাগারে তাদের ফাঁসিতে ঝোলানো হয়। কারাবিধি মোতাবেক সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ১৬ নভেম্বর রাত ১১টা ৪৫ ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ঘটনা ১৯৯৪ সালের ২৮ জুন চুয়াডাঙ্গায় খুন হন ইউপি মেম্বার মনোয়ার হোসেন। এ ঘটনায় ২০০৮ সালের ১৭ এপ্রিল মকিম ও ঝড়ু সহ ৩ জনের মৃত্যুদণ্ড হয়। ২০১৩ সালে মকিম ও ঝড়ুর ফাঁসি বহাল রাখেন হাইকোর্ট। এরপর আপিল করে এই ২ অসহায় পরিবার, কিন্তু তারপর আর কেউ খোঁজ রাখেননি। ৩ নভেম্বর মামলাটি শুনানির জন্য আসে আপিল বিভাগের কার্যতালিকায়। এরপর আসামির সাথে যোগাযোগ শুরু করেন মামলার আইনজীবী হুমায়ুন কবির। তখনই জানা যায় ফাঁসি কার্যকর হয়েছে তাদের। এ অবস্থায় তাদের আইনজীবীর মাধ্যমে ক্ষতিপূরণ চাওয়ার পাশাপাশি এমন ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চাইল পরিবার। আমাদের যেটা প্রেয়ার থাকবে প্রথম যে একটা ইনকোয়ারি, সেটা জুডিশিয়াল ইনকোয়ারি হতে পারে, সেটা অ্যাপিলেট ডিভিশন নির্ধারণ করবে যে কী ধরনের ইনকোয়ারি। আমাদের প্রেয়ার থাকবে একটা ইনকোয়ারি। ব্রিটিশ শাসনের সময় ওয়ারেন হেস্টিং যখন উপমহাদেশে শাসন করেছিলেন তখন এমন একটি ঘটনা ঘটেছিল, কিন্তু স্বাধীন ভারত, পাকিস্তান ও বাংলাদেশে আপিল চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগে ফাঁসি কার্যকরের নজির নেই। যাদের নেগলিজেন্সের কারণে এই ঘটনাটি ঘটছে, এটা সুষ্ঠু তদন্ত এবং শেষে তাদেরকে যেন যথাযথ বিচার প্রক্রিয়ায় আনা হয়। এ ঘটনায় আগামী সপ্তাহে আপিল শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বুধবার দিনভর চলে স্কুল কলেজ শিক্ষার্থীদের করোনা টিকাদান কার্যক্রম। দ্বিতীয় দিনের মতো রাজধানীর ৮টি কেন্দ্রে ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়া হয় শিক্ষার্থীদের। টিকা কার্যক্রমের আওতায় আসতে পেরে উৎফুল্ল শিক্ষার্থীদের আশা, খুব দ্রুত স্বাভাবিক হবে তাদের শিক্ষা জীবন। করোনার টিকা নিয়ে কেটে গেছে সকল অনিশ্চয়তা। কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়তে প্রস্তুত কোমলমতিরা। বুধবার সকাল ৯টা বাজতে রাজধানীর ৮টি কেন্দ্রে ভিড় করেন ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা। সুশৃঙ্খলভাবে নির্ধারিত বুথে প্রবেশ করে গ্রহণ করেন করোনার সুরক্ষা বর্ম। বড়দের পাশাপাশি ভ্যাকসিন কার্যক্রমের আওতায় আসতে পেরে উৎফুল্ল তারা। বড়দের পাশাপাশি আমাদের ছাত্রছাত্রীদের টিকার ব্যবস্থা করে দেওয়ার জন্য আমি অনেক খুশি টিকা নিতে পেরে। প্রথমে খুব ভয় লাগছিল, ভাবছিলাম অনেক ব্যথা হবে হয়তো, দেওয়ার পরে মনে হলো না, কিছুই হয়নি। 18 বছরের নিচে যারা আমরা শিক্ষার্থী আছি তাদের জন্য এটা চালু করছে, তো আমাদের জন্য এটা খুব ভালো হয়েছে। ক্লাসের সংখ্যা বাড়ছে, ক্লাস আমরা করতে পারছি, এতে হচ্ছে আমাদের পড়ালেখার স্টুডেন্টের আগ্রহ আরো বৃদ্ধি পাচ্ছে। সুরক্ষা অ্যাপে জন্ম নিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে শিক্ষার্থীদের। কবে কোন স্কুল বা কলেজের ছাত্রছাত্রী নির্ধারিত কেন্দ্রে যাবেন সেই তথ্য জানিয়ে দেয়া হবে নির্ধারিত প্রতিষ্ঠানকে। সেই অনুসারে শিক্ষার্থীরা নিতে পারবেন টিকা। এখানে টিকা নেওয়ার পর আধা ঘন্টা ওরা অপেক্ষা করে চলে যাচ্ছে। তো এখনো পর্যন্ত কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর আমরা পাইনি। গতকাল আমাদের একটু মিসম্যানেজমেন্ট ছিল, কিন্তু আজকে আমরা সব দিক থেকেই গতকাল থেকে শিক্ষা নিয়ে সব দিক থেকে আমরা কিছু মেজার নিয়েছি, যার ফলে আজকে আর কোনো মিসম্যানেজমেন্ট নাই। রাজধানীর ৮টি কেন্দ্রে প্রতিদিন ৪০,০০০ শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। পুলিশ জানায় বুধবার দুপুরে কানাইঘাট উপজেলার ডোনার সীমান্তের নোম্যান্স ল্যান্ডে ২টি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আজকর উদ্দিন ও আরিফ উদ্দিন নামে ২ জনের লাশ উদ্ধার করে পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফ এর গুলিতে তারা নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এরা মানে সম্ভবত রাত্রে গেছিল, সিগন্যাল দিছিল, ওরা মানে দূর দিছে, দেন গুলি করছে সম্ভবত। তারপর আমরা অফিসার পাঠাইছি, অফিসার বিজিবির সাথে কথা বলতে ব্যবস্থা নিবে আর কি। প্রতারণার সঙ্গে জড়িত খোদ মোবাইল ব্যাংকিং খাতে কাজ করা এক কর্মকর্তা হাতিয়ে নিয়েছেন লাখ লাখ টাকা। ফরিদপুর, নেত্রকোনা, গাজীপুর, কিশোরগঞ্জের বিভিন্ন প্রতারক চক্রকে তথ্য দিয়ে সহায়তা করতেন তিনি। ধরা পড়েছেন সিআইডি জালে। মোবাইল ব্যাংকিংকে হাতিয়ার করে প্রতারণার ঘটনা নতুন নয়, কিন্তু এবার খোদ মোবাইল ব্যাংকিং কর্মকর্তার দ্বারাই প্রতারিত হলেন এজেন্টরা। বুধবার রাজধানীর সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, টাঙ্গাইলের সখীপুরে প্রতারণার মামলায় 6 জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে প্রতারকের নাম। পরে তাকে আটক করে সিআইডি। বিকাশ এর এক টেরিটরি ম্যানেজার যে গাজীপুরের দায়িত্বে নিয়োজিত, সে তাদের এই প্রতারণার সাথে সরাসরি সংশ্লিষ্ট। তাদের বিকাশের যে শিট, অর্থাৎ নতুন যারা এজেন্ট হয়, এই এজেন্টদের তালিকাটা সে সরবরাহ করে প্রতারকদের কাছে, বিনিময়ে সে আর্থিকভাবে লাভবান হয়। এই কর্মকর্তা নতুন এজেন্টদের তথ্য প্রতারক চক্রের হাতে তুলে দিতেন। বিনিময়ে শিট প্রতি পেতেন 15 থেকে 20 হাজার টাকা। আর প্রতারক চক্র বিভিন্ন লোভনীয় প্রস্তাবে এজেন্টদের টাকা হাতিয়ে নিত। প্রাতিষ্ঠানিক ব্যক্তির যে একটি গুরুত্বপূর্ণ পদে থেকে প্রতারকদের তথ্য দিয়ে যে প্রতারণাগুলা করার সুযোগ তৈরি করেছে, যার কারণে আমাদের যারা বিকাশের গ্রাহক তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। অভিযুক্ত ব্যক্তি 2012 সালে যোগ দেন মোবাইল ব্যাংকিং সেবায়। এরপর থেকেই জড়িয়ে পড়েন অপরাধ চক্রের সঙ্গে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছুদিন ধরে অপরাধের সাথে জড়িত বলে স্বীকার করেন তিনি। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। গণমাধ্যম কর্মী আইন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, সম্প্রচার আইন প্রণয়নের কাজও চলছে। বুধবার সচিবালয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে এই কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গণমাধ্যম কর্মী আইন সেটি চূড়ান্ত পর্যায়ে, আমরা আশা করছি আগামী সংসদে এটি নিয়ে যাওয়ার জন্য। আগামী সংসদে নিয়ে যেতে পারলে তাহলে আমরা সেটি আইনে রূপান্তর করতে পারব। একই সাথে সম্প্রচার আইন নিয়েও কাজ চলছে, সেটিও অনেক দূরে গিয়েছে। অতীতে যারা চাকরিচ্যুত হয়েছিলেন করোনাকালে, এখন ব্যবসা বাণিজ্যে যেমন সুবাতাস বইতে শুরু করেছে, গণমাধ্যমেও যে সংকটগুলো ছিল করোনাকালে সেগুলো এখন আর নাই। তো আমি আশা করব করোনাকালে যাদের চাকরি চলে গেছে তারা আবার চাকরিতে পুনর্বহাল হবে। সড়কপথে আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে চট্টগ্রামকে যুক্ত করবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সংযোগ থাকবে কর্ণফুলী টানেলের সঙ্গেও। নকশা জটিলতা ও পরিবেশ বিপর্যয়ের অভিযোগে বেশ কিছুদিন বন্ধ থাকার পর আবারও পুরো দমে শুরু হয়েছে চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। নুরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। স্বপ্ন ছোঁয়ার পথে বন্দরনগরী চট্টগ্রামের মেগা প্রকল্প এলিভেটেড এক্সপ্রেসওয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে মহা কর্মযজ্ঞের নির্মাণ কাজ। ইতিমধ্যে 60% কাজ শেষ, যদিও নকশা জটিলতা ও প্রাকৃতিক সৌন্দর্যহানির কারণে বন্দর আর সিটি কর্পোরেশনের আপত্তির মুখে কিছুদিন থমকে ছিল কাজ। দেওয়ানার থেকে লামখাম বাজার পর্যন্ত আমাদের যে অ্যালাইনমেন্টের যে সমস্যাটা ছিল, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আপত্তি, এগুলো আমরা সলভ করেছি সিটি কর্পোরেশনের সাথে লেয়াজু করে। তো এই মুহূর্তে এলিভেটেড আমাদের বাস্তবায়নে কোনো বাধা নেই। নগরীর লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16.5 কিলোমিটার এক্সপ্রেসওয়ের 9টি জায়গায় ওঠানামার জন্য থাকবে 24টি র্যাম্প। বাস্তবায়নকারী সংস্থা সিরিয়া বলছে, এই প্রকল্পের ফলে চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর কেন্দ্রিক যানজট নিরসনের পাশাপাশি গতি আসবে আমদানি রপ্তানিতে। একটাই রোড আমাদের, এই রোডে কিন্তু আসতে পিক আওয়ারে প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা লাগতো। এখানে ইনভেস্টর আসতো না এবং বাণিজ্যিক রাজধানী হিসেবে যে সুবিধাটা পাওয়ার কথা ছিল সেটা পাচ্ছিল না। এই জন্য সরকার এই মেগা প্রকল্প নিয়েছে এবং এই প্রকল্প আমরা দ্রুত বাস্তবায়ন করছি এবং যে সমস্যা ছিল ওই সমস্যাগুলো আমরা সবগুলোই সলভ করেছি। আর নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই প্রকল্প কর্ণফুলী টানেলের সাথে যুক্ত হওয়ায় বৈপ্লবিক পরিবর্তন ঘটবে শিল্প ও পর্যটন খাতে। শহরের সাথে যে একটা সংযোগ, বাধাহীন সংযোগ, সেটার ক্ষেত্রে
এই এলিভেটেড এক্সপ্রেসে অত্যন্ত একটা বৈপ্লবিক ভূমিকা রাখবে আমরা মনে করি। ৩,৩২০ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি যৌথভাবে নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স র্যাঙ্কিং। কাজ শেষ হবার কথা 2023 সালের জুন মাসে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্ণফুলী টানেল সহ অন্তত 7 থেকে 8টির মতো মেগা প্রকল্পের কাজ চলছে বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে। এর ফলে বন্দরনগরী চট্টগ্রাম এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হওয়ার পাশাপাশি বড় ধরনের বৈপ্লবিক পরিবর্তন আসবে দেশের অর্থনীতিতে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বৃহস্পতিবার লন্ডনে শুরু হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSE's এর আয়োজনে সামিটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতু, পায়রা বন্দর, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, গেল এক দশকে এমন সব উন্নয়নমূলক কর্মকাণ্ড তৈরি করেছে বাংলাদেশ। অবকাঠামো উন্নয়নে $40 বিলিয়ন বিনিয়োগ পরিকল্পনা সরকারের। গড়ে তোলা হচ্ছে 100টি অর্থনৈতিক অঞ্চল। ধীরে ধীরে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আশীর্বাদ হয়ে উঠেছে বাংলাদেশ। এই অপার সম্ভাবনা তুলে ধরতে সুইজারল্যান্ডের পর এবার বাংলাদেশের পতাকা পৌঁছে গেছে যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের দরজায়। 4 নভেম্বর লন্ডনের কুইন এলিজাবেথ সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামিটের উদ্বোধন করবেন। এখানে আমরা বাংলাদেশের ইনভেস্টমেন্টকে নিয়ে কাজ করব। ইনভেস্টমেন্ট বলতে আমরা শুধু ক্যাপিটাল মার্কেট না, আমাদের ব্যবসা দেশের সব জায়গায় ইনভেস্টমেন্টের যে নতুন অপরচুনিটিগুলো হয়েছে, এই সব কিছু বিষয় নিয়ে সেখানে আমরা আমাদের প্রেজেন্টেশন তুলে ধরব। এবারের সম্মেলনের মাধ্যমে ব্র্যান্ডিং করা হবে বাংলাদেশকে। এর ফলে প্রবাসী বাংলাদেশি ও যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবেন বলে প্রত্যাশা BSE's চেয়ারম্যানের। আমাদের বাংলাদেশ কমিউনিটি ইউকেতে যারা আছেন তারা খুবই দেশপ্রেম এবং দেশের প্রতি তাদের মায়া, তারা বাংলাদেশে কিছু করতে চান। আমরা চেষ্টা করব ওনাদের কাছে আমাদের কিভাবে আমাদের অর্থনীতির সাথে ওনাদের একটা যোগসূত্র করে ওনাদের অবদান এই অর্থনীতিতে নিয়ে আসা যায়। জার্মানির পরই বাংলাদেশ সবচেয়ে বেশি পণ্য রফতানি করে যুক্তরাজ্যে। শুল্কমুক্ত পণ্য রফতানির সুযোগ নিয়ে গেল বছর $350 কোটি পণ্য পাঠিয়েছে বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ বিরতির পর ফ্রান্সে আনুষ্ঠানিক সরকারি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 9 নভেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্যারিস থেকে লুৎফুর রহমান বাবুর রিপোর্ট। দীর্ঘ বিরতির পর আনুষ্ঠানিক সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী 9 নভেম্বর থেকে 13 নভেম্বর 5 দিনব্যাপী তার এই সফরের সময় তিনি সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান সহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। গ্লাসগোর জলবায়ু শীর্ষ সম্মেলন শেষ করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী 9 নভেম্বর তার ফ্রান্স সফর শুরু করবেন। আর তাকে স্বাগত জানানোর লক্ষ্যে ফ্রান্সে এখন ব্যাপক প্রস্তুতি চলছে। আমরা অতি আগ্রহের সাথে অপেক্ষা করতেছি কখন আমাদের প্রাণপ্রিয় নেত্রী ফ্রান্সের মাটিতে এসে উপস্থিত হবেন। জননেত্রী শেখ হাসিনা যেখানে যাবেন, ফ্রান্স আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ প্রত্যেকে আমরা জননেত্রী শেখ হাসিনাকে স্বাগতম জানাবো। উনার আসার দিন থেকে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফ্রান্স আওয়ামী লীগের সকল নেতাকর্মী অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করবে। মামুনুল হোসেন বাবু, সময় সংবাদ, প্যারিস। শুক্রবার উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে হতে যাচ্ছে প্রথম বিজনেস কনফারেন্স। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে কাতার বিজনেস বাংলাদেশ কাউন্সিল। গালফ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসায়িক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এই বিজনেস কনফারেন্স হতে যাচ্ছে। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রথমবারের মতো কাতার বাংলাদেশ বিজনেস কাউন্সিলের আয়োজনে আগামী 5 নভেম্বর উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে কাতারের রাজধানী দোহা ওল্ড কানম ম্যাজিস্ট্রেট হোটেলের হলরুমে বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। বাণিজ্য সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার রাতে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মূলত 2022 কাতার ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগিয়ে কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির লক্ষ্যে এই কনফারেন্স আয়োজিত হচ্ছে। গালফ প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় খুশি কাতার প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। বাংলাদেশ সহ কাতারের বা গালফ কান্ট্রির বিভিন্ন দেশের বিজনেসম্যানরা, যারা বাংলাদেশি বিজনেসম্যান আছেন, তারা
এর সাথে অন্যের টাই এবং যোগাযোগ বন্ধন হবে এবং এতে করে আমরা বাংলাদেশি বিজনেসম্যান একজনের সাথে আরেকজনের পরিচিত হব এবং আমাদের বিজনেসকে ত্বরান্বিত করব। গালফ বিজনেস কনফারেন্সের মাধ্যমে উপসাগরীয় অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের একত্রিত করে বাংলাদেশের উন্নয়নে বিভিন্ন খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নেবেন বলে জানালেন এই আয়োজক। ইনশাল্লাহ আগামী 5 নভেম্বর 2021 ইনশাল্লাহ আপনারা দেখবেন আমরা একটি সুন্দর সফল কনফারেন্স বাংলাদেশ বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত করেছি এবং এইটা থেকে ইনশাল্লাহ আমাদের বাংলাদেশের একটি বেনিফিট হবে, কারণ আমরা এখানে কনফারেন্সের মাধ্যমে আমাদের ব্যবসায়ীদের একতা করে তুলব। এই কনফারেন্সে কাতার ও গালফের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় 200 জন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী অংশ নিচ্ছেন। সময় সংবাদ, কাতার। দেশের বিমানবন্দরে হয়রানির অভিযোগ এবং চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা সহ প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেছেন আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিরা। গ্রিন সিটি অ্যালাইনে মন্ত্রীকে কাছে পেয়ে প্রবাসীরা তার সঙ্গে খোলামেলা কথা বলেন। সংযুক্ত আরব আমিরাত থেকে বিস্তারিত জানাচ্ছেন শেবরিয়াল সাদিক। গেল কয়েকদিন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহর ভ্রমণ করেন। এই সময় মন্ত্রীর কাছে নানা সমস্যার কথা তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার আমিরাতের গ্রিন সিটি অ্যালাইনে এক মত বিনিময় সভায় মন্ত্রী হাজির হলে তারা তাদের বিভিন্ন অভিযোগ তুলে ধরেন। আমাদের অনেক দাবি দেওয়ার কথা উনি শুনেছেন এবং উনি আন্তরিকভাবে শুনেছেন এবং আশা করছি যে এই দাবি দেওয়ার বিষয়গুলো উনি যে প্রতিশ্রুতি দিয়ে গেছেন সেগুলো উনি দেশে গিয়ে প্রধানমন্ত্রীর সাথে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবেন। আমরা যে কথাগুলো বলেছি, বিশেষ করে প্রবাসীদের সুখ দুঃখের কথা, বিমান ভাড়া নিয়ে কথা, মন্ত্রী মহোদয় এ বিষয়ে আশ্বাস দিয়েছেন আমাদেরকে, উনি পদক্ষেপ নেবেন। এই সময় প্রবাসীরা বাংলাদেশের বিমানবন্দরে বিভিন্ন হয়রানি ও লাগামহীন বিমান ভাড়া বৃদ্ধির অভিযোগ তুলে ধরেন। পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে র্যাপিড পিসিআর টেস্ট ক্যাম্প স্থাপন, বিনামূল্যে লাশ বহন ও ওয়েজান্নার বন্ড কিনতে প্রবাসীদের নিঃশর্ত সুযোগ দেওয়ার দাবি জানান তারা। কার দায়িত্ব আর কার কে পালন করছে এটা কিন্তু আপনাদেরকে হিসাবে রাখতে হবে, কিন্তু এটা আমার জব না থাকলেও আমি চেষ্টা করব ওটা খবর নিতে। আলাইন প্রবাসী ও বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত হয় মত বিনিময় সভাটি। এতে সভাপতিত্ব করেন স্থানীয় বঙ্গবন্ধু পরিষদের প্রেসিডেন্ট আলতাফ হোসেন। প্রধান অতিথি প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ প্রবাসীদের দাবি দেওয়া সমাধানে কাজ করার আশ্বাস দেন। সবাই অন্যান্যদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর উপস্থিত ছিলেন। শিবলি-আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। নিউ ইয়র্ক সিটির নির্বাচনে প্রথমবারের মতো কুইন্সের বিচারক ও ব্রুকলিনের সিটি কাউন্সিল ওমেন হলেন বাংলাদেশি সোমা সাইদ ও শাহানা হানিফ। গুরুত্বপূর্ণ এই দুটি পদে প্রথমবারের মতো বাংলাদেশিদের বিজয়ে নিউ ইয়র্কে চলছে আনন্দ উৎসব। নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। বিশ্বের অন্যতম বৃহৎ এবং যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউ ইয়র্ক। মঙ্গলবার সারাদিন বিচ্ছিন্নভাবে একজন দুজন করে ভোটার ভোট কেন্দ্রে এসেছেন। এদের মধ্যে স্বল্প সংখ্যক বাংলাদেশিও ছিলেন। সকাল 6টা থেকে টানা রাত 9টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এদিকে রাতে ভোট গণনা শেষে দ্রুতই ফল আসতে থাকে। নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন এরিক অ্যাডামস। দুই বাংলাদেশি প্রার্থী কুইন্স কাউন্টি বিচারক পদে অ্যাটর্নি সোমা সাইদ ও ব্রুকলিনে সিটি কাউন্সিল ওমেন হিসেবে বিজয়ী হন শাহানা হানিফ। আমি খুবই এক্সাইটেড এবং হোপফুল যে আমি শেষ বাংলাদেশি না সিটি কাউন্সিলে। খুব ভালো লাগছে উইন করে, এবং এই উইনটা বাংলাদেশিদের জন্য এবং প্রত্যেকটা ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য। নিউ ইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয় গত জুনে। নিজ দলের প্রার্থীদের মধ্যে কে চূড়ান্ত প্রার্থী হবেন, দল কিংবা দলীয় নেতারা নন, এই প্রাইমারিতে ভোটাররাই তা ঠিক করেন। নিউ ইয়র্কের দুটি গুরুত্বপূর্ণ পদ, ব্রুকলিনের কাউন্সিল ওমেন এবং কুইন্স কাউন্টি বিচারক পদে দুজন বাংলাদেশি নারী প্রথমবারের মতো বিজয়ী হয়েছেন। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী এই রাতে উৎসব আমেজে ভাসছে নিউ ইয়র্কবাসী এবং বাংলাদেশিরা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ব্রুকলিন, নিউ ইয়র্ক। আয়ারল্যান্ডে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের হার। এতে আইসিইউতে ভর্তি রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত।
কয়েক সপ্তাহ আগেও করোনায় একদিনে গড়ে আক্রান্তের হার 1000-এর বেশি ছিল না আয়ারল্যান্ডে। এখন প্রতিদিন ওই আক্রান্ত হচ্ছেন অন্তত 2500। এতে করে আইসিইউগুলোতে বাড়ছে রোগীর চাপ। 5 থেকে 12 বছরের শিশুরাও আক্রান্ত হচ্ছে করোনায়। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্থানীয়দের পাশাপাশি আতঙ্ক বাংলাদেশিদের মাঝেও। শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে করোনার রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সেজন্য সবসময় বাচ্চাদেরকে স্কুলে দিতে, নিজেরা কাজের কর্মে যেতে অনেকটা আতঙ্কিত থাকা লাগে। প্রতিনিয়তই এখন বাড়তেছে করোনা আক্রান্ত। আমার কাছে মনে হয়েছে যে কারণটা হলো আমাদের সুরক্ষা আমরা আগের মতো যতটুকু দিতে চাইতাম বা দিতে পারতাম নিজেকে বা অপরকে, আমরা ততটা এখন আর আগের মতো ততটা সিরিয়াস নই। এদিকে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের মাঝে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শেষ হলো 5 দিন ব্যাপী প্রাণের বই মেলা। মেলার শেষ দিনে সেরা প্রকাশনীর পুরস্কার পেয়েছে বাংলাদেশের অনন্যা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। সপ্তাহের প্রথম কর্মদিবস, তাও আবার মেলার শেষ দিন, তাই হয়তো বইমেলা প্রাঙ্গণে বিদায়ের সুর। এদিন মেলায় পাঠক ও দর্শনার্থীর সংখ্যা ছিল অন্য দিনগুলোর তুলনায় কিছুটা কম। করোনা মহামারীর পর এবার সীমিত আকারে আয়োজন হলেও বইমেলাকে ঘিরে লেখক, পাঠক, প্রকাশক সবাই ছিলেন উচ্ছ্বসিত। আমরা যারা দেশ ছেড়ে প্রবাসে এক ধরনের বিচ্ছিন্ন হয়ে আছি, এই বিচ্ছিন্নতার বেদনা দূর হবে এই ধরনের মেলা। বাংলাদেশের একটা বইমেলাতে মাঝখানে যেতে পারিনি, তো সেই জায়গা থেকে যদি বলতে হয় যে আমরা নিউ ইয়র্কে এত দূরে, দেশ থেকে এত দূরে থাকার পরেও বছরে একবার এখানে বইমেলা আমরা অনেককেই পাই। এবারের মেলায় ঢাকা থেকে 11টি এবং নিউ ইয়র্কের 2টি প্রকাশনী সংস্থা অংশ নেয়। ঢাকার কবিতা চর্চা নিউ ইয়র্কের বইমেলা উপলক্ষে বের করে 4টি বই। এছাড়া দেশ ও প্রবাসীর কবিদের কবিতা নিয়ে প্রকাশ করে একটি সংকলন। মেলার শেষ দিনে শ্রেষ্ঠ প্রকাশনী নির্বাচিত হয় বাংলাদেশের অনন্যা প্রকাশনী। আগামী বছর 31তম বইমেলার আহ্বায়ক মনোনীত হয়েছেন গোলাম ফারুক ভুইয়া। আমার মনে হয় আমরা অভূতপূর্ব একটা সাড়া পেয়েছি। এখানে বাংলাদেশ থেকে প্রায় 11 জন প্রকাশক এসেছেন, তারা তাদের বই নিয়ে এসেছেন এবং এবার তারা জানাচ্ছেন তাদের বই এবার ভালো বিক্রি হচ্ছে। বইমেলাটি 31 বছর, তা আমি আমাদের যে নতুন কমিটি তাদের কাছে আমি একটা কথাই বলেছি, 30 বছরের পর আপনারা 31 বছর মনে না করে এটাকে প্রথম বছর মনে করেন। প্রতিদিনের মতো এদিনও মেলায় ছিল বিষয়ভিত্তিক আলোচনা ও সঙ্গীতানুষ্ঠান। মেলায় সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন ঢাকা ও নিউ ইয়র্কের শিল্পীরা। ভার্চুয়াল বইমেলার পর এবার করোনার মধ্যে সীমিত আকারে হয়েছে বইমেলা। আগামী বছর আরও বৃহৎ পরিসরে আগের চেহারা ফিরে পাবে বইমেলা, এমনটাই প্রত্যাশা করছেন লেখক, পাঠক, প্রকাশক সবাই। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক বইমেলা প্রাঙ্গণ, জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল জালালাবাদ অ্যাসোসিয়েশনের অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। স্থানীয় সময় রোববার ক্যালিফোর্নিয়ার কানাগো পার্কের একটি অডিটোরিয়ামের অংশ নেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। রাজনৈতিক পরিচয়, সামাজিক অবস্থান, এমনকি ধর্ম বর্ণের ঊর্ধ্ব থেকে নিজেদের সম্প্রীতির এক অনন্য বন্ধনের আবারও উজ্জ্বল দৃষ্টান্তের দেখা মিলল সিলেট প্রবাসীদের মিলন মেলায়। সিলেট জনপদের যুক্তরাষ্ট্র প্রবাসীদের পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ়করণ, তাদের ঐতিহ্য, সংস্কৃতি, কল্যাণ ও সংহতির প্রয়োজনে প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ক্যালিফোর্নিয়ার 2021-2023 সালের পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে আবুল হাসানাত রায়হান সভাপতি এবং সৈয়দ নাসির উদ্দিন জেবুলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সিলেট বিভাগের প্রবাসীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি অনুষ্ঠানটিকে করেছে আরও উৎসবমুখর। প্রকাশ পেয়েছে সিলেটিদের সামাজিক সাংস্কৃতিক বন্ধনের চিরচেনা আলোকিত দিকটিও। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া। দেখছেন প্রবাসের সময়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হলো শ্মশান দীপাবলি। এ সময় পূর্বসূরি সনাতন ধর্মাবলম্বীদের আত্মার শান্তি কামনা করা হয়। প্রতি বছর কালী পুজোর আগের সন্ধ্যায় এই প্রার্থনা করা হয়।
ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মোমবাতির আলোয় উজ্জ্বল সারি সারি সমাধি, প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে আলো জ্বেলেছেন স্বজনরা। ইহলোক ত্যাগ করা পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় এ এক ভিন্ন আয়োজন। প্রায় 200 বছর ধরে শ্মশান দীপাবলি পালন করে আসছেন বরিশালী সনাতন ধর্ম অনুসারীরা। শুধু মোমবাতি আর ধূপ জ্বালানোই নয়, মৃত ব্যক্তির ছবি ফুলচন্দন দিয়ে সাজিয়ে রাখা হয় সমাধির উপর। প্রিয়জনের উদ্দেশ্যে নানা খাবারও উৎসর্গ করা হয়। ধর্মীয় গান ও বাদ্যসহ কীর্তন করা হয় প্রিয়জনের আত্মার সন্তুষ্টির জন্য। দূর দূরান্ত থেকে প্রিয়জনের সমাধিতে ছুটে আসেন অনেকে। আমাদের পূর্বপুরুষ যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনাই মূলত আজকের এই দীপদান অনুষ্ঠান। প্রতি বছরই আসি এই দিনটায় সবার আত্মার শান্তি কামনা করার জন্য। খেতে যেতে ভালোবাসতো, যে ফলমূল যা ভালোবাসতো আমরা সেগুলো তাদেরকে আমরা অর্পণ করি। ভূত চতুর্দশী পুণ্যতিথিতে বরগুনা ও ঝালকাঠির শ্মশানে সমাধির উপর জ্বালানো হয় হাজার হাজার মোমবাতি। প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে শ্মশানে সমবেত হয়ে প্রয়াত পূর্বপুরুষের শান্তি কামনা করেন তারা। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। বিশ্বকাপের সুপার 12-এ নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ক্লান্ত পরিশ্রান্ত দলটার চাওয়া একটা সান্ত্বনার জয়। অন্যদিকে সেমির লড়াইয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য অস্ট্রেলিয়ার। পাশাপাশি বাংলাদেশ সফরে হারের প্রতিশোধ তুলতে মরিয়া ওজিরা। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু বিকেল 4টায়। সুমন সরকারের ক্যামেরায় নিয়ন মোহাম্মেদের রিপোর্টে প্রতিবেদন। ম্যাচের আগে অথবা পরের দিন অনুশীলন না করাটাই যেন রীতি এ বিশ্বকাপে বাংলাদেশ দলের। এক শ্রীলঙ্কা ম্যাচ ছাড়া কোনো ম্যাচের আগের দিন মাঠে যাননি ক্রিকেটাররা, বরং হোটেলবন্দি জীবনটাই উপভোগ করেছেন সবাই। যে কয়দিন অনুশীলন করেছেন সেটাও বেশিরভাগ সময়ই ছিল না ভেন্যুর আশেপাশে। হারার আগেই যেন হেরে যাচ্ছে টিম টাইগার, যার প্রভাব পড়ছে খেলার মাঠে। টিম কম্বিনেশনের ছিটে ফোটাও নেই দলের মাঝে। ম্যাচ জয়ের ক্ষুধা যেন হয়ে গেছে উধাও। যদিও টাইগারদের আশার পালে হাওয়া দিচ্ছে ঘরের মাঠে অজিবধের স্মৃতিগুলো। আমাদের নিজেদের উপর বিশ্বাস হারালে চলবে না। আমরা ভালো দল, কোনো কারণে হয়তো ক্লিক হচ্ছে না। এই অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি। ভিন্ন কন্ডিশন হলেও সে জয় আপনাকে আত্মবিশ্বাস দেবে। এবারের পারফরমেন্স আশা দেখাচ্ছে অজিদের। সে লক্ষ্যে তাদের জিততেই হবে বাংলাদেশের বিপক্ষে। সঙ্গে 4-1 সিরিজ হারের প্রতিশোধটাও তো রয়েছে মনে মনে। বাংলাদেশের বিপক্ষে আমাদের হারটা একেবারে আলাদা উইকেটে। এখানে সবকিছু অন্যরকম হবে। আমাদের দলটাও আগের চেয়ে শক্তিশালী। বাংলাদেশ এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে এই না যে তারা ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা কাউকেই হালকাভাবে নিচ্ছি না। বিশ্বকাপের মঞ্চে কখনোই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। 4 বারের মুখোমুখিতে সবগুলোতেই বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ক্রিকেটারদের চোখ, মুখ আর শরীরী ভাষাই বলে দিচ্ছে তারা ক্লান্ত এবং অবসাদগ্রস্ত। তবে এই ক্লান্তি যতটা না শারীরিক, তার চেয়ে অনেক বেশি মানসিক। এই অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে নিজেদেরকে তারা কতটা উজ্জীবিত করতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন। যদিও 2022 টি-20 বিশ্বকাপের রেসে টিকে থাকতে হলে এই মৌসুমে অন্তত একটা জয় চাই বাংলাদেশের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।